ক্ষমতা ও পরিষেবায় ঢাকার উপর চাপ কমাতে দেশে 4টি প্রদেশ করে শাসন ব্যবস্থা পরিচালনার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলার টঙ্গী নিয়ে ঢাকা সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব তুলে দেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জনগণকে হেনস্থা ও অপমান থেকে মুক্তি দিতে সংস্কার জরুরি। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। শিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা উন্নত নাগরিক সুবিধার প্রত্যাশায় প্রতিনিয়তই বাড়ছে ঢাকামুখী মানুষের স্রোত। প্রশাসনিক বা বিচারিক নানা কাজের জন্যও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ছুটে আসতে হয় রাজধানীতে। ফলে শব্দ দূষণ, বায়ু দূষণ ও যানজট সহ নানা সমস্যায় বাস অযোগ্য হয়ে উঠছে মেগা সিটি ঢাকা। সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরামর্শ নানা মহলের। এবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে গোটা দেশকে 4টি প্রদেশে বিভক্ত করে শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। পুরনো 4 বিভাগ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীকে প্রদেশ করে রাজধানীর উপর চাপ কমানোর প্রস্তাব দেওয়া হয়। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি সরকার। এটা বিবেচনা করে যদি আমরা মনে করি যে আমাদের লোক সংখ্যার কারণে এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এটা নট ভেরি এফেক্টিভ, তো যদি 4টা প্রভিন্স করা যায় তাহলে আমাদের ধারণা যে একদিকে যেমন এই সমস্যাগুলো যাবে, আরেকটা হলো রাজনৈতিক দিক থেকেও এর একটা প্রভাব আসবে। কারণ ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ একবার বসে গেলে সে হি অর শি ক্যান কন্ট্রোল দি এন্টায়ার কান্ট্রি, ইনফ্লুয়েন্স। প্রভিন্স হইলে এটা আমরা মনে করি যে এটা সম্ভব হবে না। এবং ভারত, পাকিস্তান সহ নেপাল বিভিন্ন দেশে এই ব্যবস্থা আছে, কাজে আমরা এটা মনে করি যদি প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা যায় তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার টঙ্গী নিয়ে নয়াদিল্লির আদলে ঢাকা সিটি গভর্নমেন্ট করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ও জেলা পরিষদ ব্যবস্থা বাতিলেরও সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা এই মুহূর্তে আমাদের 43টা মন্ত্রণালয় এবং 61টা অধিদপ্তর আছে সরকার পর্যায়ে, এবং এটাকে কমিয়ে 25 এবং 44 করার সুপারিশ করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সংস্কার প্রস্তাবে জেলা প্রশাসকের পদকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদের নাম পরিবর্তন করে উপজেলা কমিশনার করার সুপারিশ করা হয়। জেলা প্রশাসকদের পদমর্যাদা নিয়ে, পদবি নিয়ে বেসিক্যালি অনেকের মধ্যে কোশ্চেন আছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, ওনাদেরকে ঠিক প্রশাসক হিসেবে অনেকে দেখতে পছন্দ করেন না। এই জন্য জেলা প্রশাসকদের পদবিটাকে সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার নামকরণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ভূমি রেজিস্ট্রেশন আইন মন্ত্রণালয় থেকে সরিয়ে ভূমি মন্ত্রণালয় এবং সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর 25 বছর থেকে কমিয়ে 15 বছর করার প্রস্তাব দিয়েছে কমিশন। এদিকে বিচার বিভাগকে কার্যকরভাবে স্বাধীন করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এজন্য প্রতি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, উপজেলায় ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন ও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু করার প্রস্তাব করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এসব জানান কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টার প্রকাশ করা হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কমিশন গঠনের 4 মাস পর 352 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিল বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর এর সারসংক্ষেপ তুলে ধরেন কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক। এ সময় তিনি জানান, বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীনভাবে গড়ে তুলতে নানা সুপারিশ করেছেন তারা। সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি স্বাধীনতাটা এনশিওর করার জন্য। তারপরে নিরপেক্ষতা এনশিওর করার জন্য আমরা বেশ কিছু প্রপোজাল দিয়েছি, যে যাতে স্বচ্ছভাবে, দক্ষতার সাথে এবং আনকোয়েশ্চেনেবল ওয়েতে আমাদের বিচার বিভাগ
এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা আমাদেরকে সহায়ক গোষ্ঠী আছে তারা কাজ করতে পারে। প্রতি বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিস্থাপন ও উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন সহ আরো অনেক প্রস্তাবনা রয়েছে সংস্কার প্রতিবেদনে। হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, যাতে করে উইদাউট এনি ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মামলার তদন্তে পুলিশের বাইরে আলাদা সংস্থা গঠনের সুপারিশ এসেছে। সংস্কারের সব প্রস্তাবনা চূড়ান্ত হবার পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে সই করবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওনারা 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। এছাড়া আদালতে আইনজীবীদের রাজনীতি এবং আইন বিষয়ে লেখাপড়ায় মেডিকেলের মতো ভর্তি পরীক্ষা চালু করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালালে এর দায় ভারতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা অপচেষ্টা চালাচ্ছে, তাদের প্রতিরোধে প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। মনির হোসেন তুপুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশের শীর্ষ পর্যায়ের 25টি পত্রিকার ভূমিকা কি ছিল তা সংরক্ষণ করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ। পত্রে জুলাই গণঅভ্যুত্থান নামে বই লিখেন তিনি। বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল ইলেকট্রনিক মিডিয়া। আমি নিশ্চিত ছিলাম যদি ইতিহাস যদি অন্যভাবে রচিত হয়, তবে আমাদের অনেক সংবাদপত্র তাদের এই মুখ আড়াল করার চেষ্টা করবেন, লুকিয়ে ফেলবেন বাস্তবতা। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিদেশে পালিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনা সেখানে বসে রাজনৈতিক বক্তব্য বা কার্যক্রম চালালে ভারতকে জবাবদিহিতা করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টও এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে, এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। ছোটখাটো বিষয়ে বিভেদ না করে তথ্যযুদ্ধে জুলাই আগস্টের গুরুত্ব তুলে ধরতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি কথা বলেন। গণহত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। ফেনী প্রতিনিধি দিদারুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। ফেনীতে 2016 সালে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে প্রাণ হারানো স্থানীয় যুবদল নেতা মাসুদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা হিসেবে নতুন বাড়ি উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোনাগাজীর সাবের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকেও আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে,
যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রকারীরা সংস্কার ও নির্বাচন ইস্যুকে পরিকল্পিতভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। তারেক রহমান দলে নতুন করে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে দেন। নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে। ফেনীর সাথে তার পরিবারের নারীর সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ মাটির মেয়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আর বাংলাদেশকে এগিয়ে নিতে আপোষহীন সংগ্রাম করে যাচ্ছেন। গণহত্যার দায়ে এখনো আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ না করায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আওয়ামী লীগকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। ক্ষোভ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এবং তাদের সহায়তায় গণহত্যার দায়ে গ্রেফতার অনেকেই জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। পতিত স্বৈরাচার যাতে আর ফিরে না আসে এজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার আহ্বান জানান। আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম, এদেশের মানুষ দাবি জানিয়েছিল। এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন, হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না। কেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে অংশ নেন বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জামাত ও ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় অনতিবিলম্বে জুলাই গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দ্রুত বিচার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে, মাথা তুলে দাঁড়াতে না পারে, সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আশকারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। মোড়ক উন্মোচন শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবাইকে ধরে রাখতে হবে। যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে।
আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে, তারা অভিশাপ, তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে। সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। নতুন মোড়ক উন্মোচন হওয়া 10 খণ্ডের এই শহীদ স্মারকটি জাতীয় দলিল হিসেবে থেকে যাবে বলেও মন্তব্য করেন জামাতের এই শীর্ষ নেতা। জুলাই বিপ্লবের চেতনায় চলতি মাসে আত্মপ্রকাশ হচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দল। সারা দেশে শুরু হচ্ছে জনমত সংগ্রহ। 2 লাখ মানুষের মতামত নিয়ে তৈরি করা হবে নতুন দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নির্বাচনে কোনো জোটে যাবেন না তারা। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দলে যোগ দিতে হলে ছাত্র উপদেষ্টাদের সরকারি পদ ছাড়তে হবে। শরফুল আলমের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনমানুষের প্রত্যাশার কথা মাথায় রেখে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থী ও নাগরিকদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন চলছে গেল কয়েক মাস ধরেই। এ লক্ষ্যে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 2 লাখ মানুষের মতামত নিয়ে রাজনৈতিক দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো তৈরি করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট ধারণ করে গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতেই নতুন দল গঠনের সিদ্ধান্ত বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন শুরু হচ্ছে। দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে দল গঠনে জনমানুষের প্রত্যাশা জানতে চাওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দল হলেও কোনো জোটে যাবে না উল্লেখ করে তারা বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। রাজনীতিতে আসতে হলে সরকারি পদ ছাড়তে হবে উপদেষ্টাদের। 53 বছরে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির জায়গা থেকে তারা ব্যর্থ হচ্ছে। যে নতুন রাজনৈতিক দলটা আসবে সে জায়গাটা থেকে সংস্কৃতিটাও নতুন হবে। তা আমরা প্রথমেই কোনো অ্যালায়েন্স এমন করব না যে আমাদের কোনো সংস্কৃতি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের যে অফলাইনও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই। উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও ছাত্রলীগের অধ্যায় শেষ। হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করারও আহ্বান তাদের। ছাত্রলীগ এবং হাসিনা এটার ক্লোজ চ্যাপ্টার।